ইএলএস অনলাইন স্কুলের পঞ্চমতম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি হুমায়ুন খান। আজকের ক্লাসে যে বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করব সেটি হচ্ছে যারা গত ক্লাসে অর্থাৎ চতুর্থ ক্লাসে যারা টেন্সকে শতভাগ বুঝতে পারেনি, আজকের ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হচ্ছে যে আজকে আশা করি এই ক্লাসটি করার পরে টেন্স সম্পর্কে আর কোনো কনফিউশন কারোর মধ্যে থাকবে না। তো যাই হোক, আজকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী অর্থাৎ যে গ্যাপ অর্থাৎ মানে অনেক সময় আমাদের মধ্যে যে একটা কনফিউশন আসে যে আমার সেন্টেন্সটা সঠিক কিনা বা আমি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি স্পোকেনের সময় সেটা সঠিক কিনা। তো যাই হোক, ক্লাসটি শুরু করার মধ্যে দিয়েই আমরা সেই আইডিয়াকে পেয়ে যাব। আর বিশেষ করে হচ্ছে যে আমাদের বেসিক গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আজকের ক্লাসটি, এবং আমি যে পরে ষষ্ঠতম ক্লাসে যাব সেটিও এই আমাদের পঞ্চমতম ক্লাসের চেয়েও খুবই সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ টেকনিক শেখানো হবে। ওই টেকনিকের মধ্যে দিয়ে যারা স্পোকেন সম্পর্কে যাদের যে একটা বেসিক আইডিয়া ছিল না সেটি তৈরি হয়ে যাবে। আই বিলিভ দ্যাট। যাই হোক, বেসিক গ্রামারের গুরুত্বপূর্ণ ক্লাস এটিকে বলা যায়। ছোট এবং বড় বাক্য তৈরি, পার্সনগুলোর সহজ ব্যবহার এবং একটি বাক্যের মাধ্যমে 12টি টেন্স কীভাবে প্রয়োগ করা যায় সেটি সম্পর্কে জানব। ওকে, যাই হোক, কীভাবে ছোট বাক্য তৈরি করতে হয়, আমরা ছোট ছোট বাক্য তৈরি করার মধ্য দিয়েই বড় বাক্যগুলো শিখতে পারবো। আমরা প্রথমে খুব সহজেই ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে ছোট বাক্য তৈরি করা শিখব। শুধু ভার্ব, প্রথমেই ভার্ব তারপর অবজেক্ট। যেমন ভার্ব হচ্ছে ওয়াশ, এই ওয়াশ দ্য ডিশেস, এই ডিশেস এখানে যে আমরা এই দেখো প্রথমটি হচ্ছে ভার্ব, এই যে দ্য ডিশেস এটি হচ্ছে অবজেক্ট। তার মানে আজকে যে আমরা শিখব ভার্ব অবজেক্ট। আবার বলি ভার্ব অবজেক্ট। যেমন ওপেন দ্য ডোর, জানালাটি খোলো, শাট দ্য ডোর, তারপর হচ্ছে যে দরজাটি বন্ধ করো, তারপরে টেক ওর মোবাইল, তোমার মোবাইল নাও। এই যে আমরা কিন্তু যে স্পোকেনের জন্য আমরা যখন ছোট কেউ থাকে বা ছোট যারা থাকে তাদেরকে আমরা কিন্তু এইভাবে অর্ডার করি যে টেক দ্য ল্যাপটপ, ল্যাপটপটি নাও, তারপরে অ্যাটেন্ড দ্য ক্লাস, ক্লাসে যোগদান করো, তারপর হচ্ছে যে লিসেন টু মি, আমাকে শোনো। এই কথাগুলো আসলে ভার্ব এবং অবজেক্ট। আর এই ভার্ব অবজেক্ট থেকেই আমরা কিন্তু ধীরে ধীরে অনেক বাক্য তৈরি করা শিখছি। যেমন ক্লিন ইট, এটা পরিষ্কার করো, ব্রিং দ্য কি, চাবি নিয়ে আসো, স্টে হেয়ার, এখানে অবস্থান করো, হেল্প মি, আমাকে সাহায্য করো, বয়েল দ্য এগ, ডিম সিদ্ধ করো, সুইচ অন দ্য টিভি, টিভির সুইচ বন্ধ করো, রাইট ইউর নেম, তোমার নাম লেখো। একবারে সহজ স্পোকেন। এখন এইভাবে তুমি কিন্তু শত শত সেন্টেন্স তৈরি করতে পারবে। যে কাম হেয়ার, এখানে আসো, গো দেয়ার, সেখানে যাও, টেক ইট, ইহা নাও, টেক দ্য মানি, টাকা নাও, ওয়ার্ক দ্য ওয়ার্ক ইট, এটা করো। এরকম কিন্তু আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। এবার আমরা কমপ্লিট বাক্য তৈরি করার একটু নিয়ম জেনে নেব। গত ক্লাসে আমরা এটা জেনেছি, আজকে আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে এটা কিন্তু একবারে কমপ্লিট একটি সেন্টেন্স। সো আমরা এটা কিন্তু টেন্সে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। দেখো এই যে সাবজেক্ট প্লাস ভিয়ন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, এইরকম। তাহলে এই যে একটা কমপ্লিট সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে এই সিম্পল পাস্ট, এখন আমরা কিন্তু এই সিম্পল পাস্টটি গত ক্লাসে আলোচনা করি নাই। আজকের ক্লাসে কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখানো হবে যে সাবজেক্ট প্লাস যে আমরা ভিটু, এই যে ভার্বের পাস্ট ফর্ম, এইটা কিন্তু আমরা যেমন অতীতের কথা নিয়ে যখন এসেছি, আমি ভাত খেয়েছি, খাই, যেমন আই ইট রাইস, আর আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড রাইস। তারপরে দেখো এই যে আমরা সিম্পল ফিউচারে যখন যাব তখন আই উইল ইট রাইস। এই যে আমি এখানে দেখো সিম্পল ফিউচার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স, আর সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা একটু এখানে ব্যতিক্রমধর্মী বা এক্সেপশনাল হিসাবে আমরা দেখিয়েছি যে দেখো আমাদের ক্লাসগুলো এরকমই আসবে যে আমরা সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার নিয়ে আরও কথা বলবো। তো আমাদের সাথে পরবর্তী ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং জানতে হবে। আমি ভাত খাই, আই উইল ইট রাইস, তার মানে আমরা কিন্তু বর্তমানের কথা, যেমন আমি খাই, আমি যাই, আমি শুনি, যেমন আই ইট রাইস, আই লিসেন, আমি শুনি, আই গো, আমি যাই। এভাবে শত শত সেন্টেন্স তৈরি করা যায়। আবার সিম্পল পাস্টে আমি যেমন মনে করো আই ওয়েন্ট গো, আমি এখানে কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে আই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, সিম্পল পাস্টে। বাট সিম্পল ফিউচারে কিন্তু দেখো আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তো যাই হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলো এবার আমরা জানবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো তিনটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই অ্যাম ইটিং রাইস, তারপর হচ্ছে যে
আই ওয়াজ ইটিং রাইস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি হচ্ছে, আই উইল বি ইটিং রাইস। তার মানে তিনটা কন্টিনিউয়াসকে আমরা একসাথে করেছি। যে বর্তমানেরটা বলতে হলে যেমন আমি এই যে শুধু ভাত খাচ্ছি না, এরকম তুমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারো যে আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, আই অ্যাম লিসেনিং দ্য বিবিসি, আমি বিবিসি শুনছি, আই অ্যাম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি। এই যে এই কথাগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট কন্টিনিউয়াসে তুমি এরকম বলতে পারো যে আই ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড, আমি পুকুরে সাঁতার কাটছি, আই ওয়াজ লিসেনিং বিবিসি, আমি বিবিসি সংবাদ শুনছি, আই ওয়াজ গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছিলাম, আই ওয়াজ টেকিং ইট, আমি হ্যাঁ নিচ্ছিলাম। আবার ফিউচারে যদি আমরা বলি যে ভবিষ্যতে করবো এমন বোঝাতে যায়, এখানে তো আই উইল বি ইটিং রাইস বলছি, তুমি এরকম বলতে পারো যে আই উইল বি গোয়িং দেয়ার, আই উইল বি ওয়াচিং মুভি। এরকম অনেক সেন্টেন্স তৈরি করা যায়, একটা যদি জানা যায় বাকিগুলো অটো তৈরি করা যায়। আবার এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা দেখো গত ক্লাসে এটা কিন্তু তাবিজ হিসাবে বলেছিলাম, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বি থ্রি। এখন কেউ যদি এই হ্যাভেজের পরে বি থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না লিখে তাহলে কিন্তু হবে না। এই বি থ্রিটা বলতে যেমন গো, ওয়েন্ট, গন, রিড, রাইট, টোট, রিটেন, এগুলো আমাদের পড়ার সাথে সাথে অবশ্য যে ভার্বগুলো আসবে এগুলো চলে আসবে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এই যে আমি একটা সেন্টেন্স দিয়ে দেখিয়েছি, তোমরা কিন্তু এইভাবে অনেক সেন্টেন্স লিখতে পারবা। যেমন আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, আই হ্যাভ টেকেন ইট, আমি এটা নিয়েছিলাম, আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক, আমি আমার কাজটি কমপ্লিটেড করেছিলাম। এই যে এইভাবে কিন্তু জাস্ট হ্যাভের পরে বি থ্রি, এইটাই তো নিয়ম অ্যাকচুয়ালি। কেউ যদি যেমন এখন এখানে বলে যে আই হ্যাভ ইট রাইস, এটা ভুল। তখন এটা সঠিক ইংলিশ কি যে যদি হ্যাভেজের পরে বি থ্রি না দেন তাহলে সেন্টেন্সটি ভুল হবে। এইটাই জানার। স্পোকেন আমরা কি জেনেছি যে আমি হুমায়ুন স্যার থেকে ইংরেজি শিখেছি, তার মানে আই হ্যাভ লার্নড ইংলিশ ফ্রম হুমায়ুন স্যার। দ্যাট মিনস এখানে কিন্তু আই হ্যাভ লার্নড, এই যে LEARNT এই কথাটা বলতে হবে, লার্নড। তার মানে হচ্ছে যে হ্যাভেজের পরে যদি কেউ বি থ্রি না দেয় সেন্টেন্সটি কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। টেন্স থেকে আমাদের শেখার এইটাই নিয়ম এবং এইটাই কৌশল। আচ্ছা, এখানে কিন্তু আমরা কোনো রুলস বা কোনো স্ট্রাকচার দিচ্ছি না। আমরা কিন্তু এই পর্যন্ত যতগুলো ম্যাটেরিয়াল তোমাদেরকে দিচ্ছি কিংবা দিতেছি ভবিষ্যতে, এগুলোর মধ্যে কিন্তু কোনো স্ট্রাকচার নেই, কোনো রুল নাই। তার মানে আমাদের কথা হচ্ছে যে আমরা এক্সেপশনাল, উই আর এক্সেপশনাল, উই do not have any rules or any structure, just we focus on the example and the practical system. ওকে, যাই হোক, এখানে কিন্তু আরও একটু তোমাদের জন্য এবার আরেকটু স্পষ্ট করে বলে দিচ্ছি। V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম, আর V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কিন্তু অনেকেই জেনেছো, তো যাই হোক আরেকটু দেখিয়ে দিলাম। যাই হোক, এখানে এবার পাস্ট পারফেক্ট টেন্সে আসো। আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস। এই যে আই হ্যাড, তার মানে এটা একবারে খুবই প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, পাস্ট ফর্মে হ্যাড, আর ফিউচার ফর্মে হচ্ছে উইল হ্যাভ। যেমন আই উইল হ্যাভ ইটেন রাইস। একবার একটা মনে হচ্ছে যে এটা একটা মালার মতো, চেইন একটা চেইন যেমন একটার সাথে আর একটা লেগে থাকে, ঠিক এরকমই কত সহজে যে B1 প্রথম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স B2, ফিউচার টেন্সই হচ্ছে শ্যাল উইল বি অন, একবারে সোজা। আবার আমরা জেনেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট যে পাস্ট পারফেক্ট ওয়াজার ভার্বের সাথে আইএনজি, এবং ফিউচার পারফেক্ট শ্যাল বি উইল বি। এই তো এবার দেখো প্রেজেন্ট যে পারফেক্টের মধ্যে দিয়ে আমরা এটা পরপর তিনটাভাবে শিখেছি। এবার টেন্স অনুযায়ী আমরা যে পার্সনগুলো ইউজ করব, গত ক্লাসে এটা একটু হালকা দেখিয়েছিলাম যে আমরা কোন পার্সন ইউজ করব। তো আজকে দেখো আই অ্যাম, আয়ের পরে অ্যাম বসে, আমি নিশ্চিত। এই যে আই এম শিওর, আমি নিশ্চিত। এইখানে কথা হচ্ছে যে এই আয়ের পরে যদি অ্যামটা, এখানে কিন্তু মেইন ভার্ব, আয়ের পরে অ্যাম, কারণ এখানে কোনো হেল্পিং ভার্ব নাই। তার মানে অ্যামকে আমরা কিন্তু এতক্ষণ বা আগের ক্লাসে বলেছিলাম যে অ্যামিজার হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ছেলে মেয়ে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু যখন তোমরা দেখবে যে মেইন ভার্বের সাথে আইএনজি না থাকে তখন বুঝতে হবে যে অ্যামটা হচ্ছে মেইন ভার্ব, এটা এরকমও বলা যায়। ধরো এক জায়গায় হচ্ছে যে একটা মিটিং হচ্ছে, সভা হচ্ছে, সেখানে চেয়ারম্যান আর মেম্বার বসা। তো যাই হোক, যদি সেখানে এখন মনে করো ওই চেয়ারম্যান না আসলে, তখন ওইখানে মিটিংয়ের প্রধান কী হবে, মেম্বার হবে। দ্যাট মিনস এই অ্যামটা এখানে হেল্পিং ভার্ব হিসাবে এখন না হয়ে এটা মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। তো যাই হোক, আমরা আবার এক্সাম্পলে ফিরে আসি। যেমন আই এম গোয়িং টু স্টাডি, আমি পড়াশোনা করতে যাচ্ছি। তো এখানে অ্যামটা কিন্তু হেল্পিং ভার্ব, এই যে এই অ্যামটা হচ্ছে হেল্পিং ভার্ব। যখন এই গোয়িং বা মেইন ভার্বের সাথে আইএনজি হলো তখন এটা হচ্ছে হেল্পিং ভার্ব। আবার আই হ্যাভ, আমার একটি কলম আছে, এই হ্যাভটা কিন্তু এখানে মেইন ভার্ব। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখন তুমি এরকম না বলে আরও বলো, আই হ্যাভ এ কম্পিউটার, আই হ্যাভ এ ল্যাপটপ, আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ হাউস, আই হ্যাভ এ মোবাইল ফোন। এরকম, তারপরে একটা সেন্টেন্স, অর্থাৎ এটা কিন্তু হ্যাভ দিয়ে আমরা এখন বর্তমানে আছে বোঝাতে আমরা এটা ব্যবহার করি। আবার আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, এখানে কিন্তু হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং ইটেনটা হচ্ছে মেইন ভার্ব, বিকজ অফ দিস ইজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো এরকম বলতে হবে যে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ গন দেয়ার। এই যে আই হ্যাভ গন দেয়ার, দিস হ্যাভ ইজ দ্য হেল্পিং ভার্ব অ্যান্ড গন দ্য মেইন ভার্ব। ওকে, ইউ আর, তুমি পড়ছো, ইউর পরে আর বসে, ইউ আর রিডিং। দেখো আমরা কিন্তু সাথে সাথে সুন্দর করে দেখিয়েছি ইউ আর অ্যান্ড ইউ আর রিডিং। এখানে রিডিংটা হচ্ছে মেইন ভার্ব আর হচ্ছে হেল্পিং ভার্ব। দে হ্যাভ, তাদের আছে, দে হ্যাভ। যখন এখন দে হ্যাভ গন টু ইউরোপ, তারা ইউরোপে চলে যাচ্ছে, এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, গন হচ্ছে মেইন ভার্ব। একবারে সহজ, এর চেয়ে আমার মনে হচ্ছে যে আর সহজ কিছু নেই, মানে ইংলিশ যে পানি আসলে সেটা এখানেই দেখানো হচ্ছে। উই আর, আমরা হই, দেখো উইর পরে আর বসে, উইর পরে আর বসে, কোনো কনফিউজ থাকবে না, কনফিউশন থাকবে না হেল্পিং ভার্ব নিয়ে। উই আর, আমরা খুশি, উই আর হ্যাপি, আমরা খুশি। হি ইজ, সে মিথ্যে বলছে, দেখো হি ইজ লেইং, সে মিথ্যে বলছে। এখানে আমরা যে সেন্টেন্সটা দিয়েছি এটা কন্টিনিউয়াস টেন্সের। আবার হি হ্যাজ মানে তারা আছে, হির পরে হ্যাজ বসে, হির পরে হ্যাজ বসে এবং শির পরেও হ্যাজ বসে, তাহলে তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। হি হ্যাজ ফরগিভেন হিম, হি হ্যাজ ফরগিভেন হিম। এই হিমটা বলতে একটা ছেলেকে বোঝানো হয়েছে বা পুরুষবাচক কোনো শব্দ বোঝানো হয়েছে, তাহলে হি হ্যাজ ফরগিভেন হিম। এখানে হচ্ছে হ্যাভেজের পরে B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এটা মূলত হচ্ছে ফরগিভ, ফরগেভ, ফরগিভেন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। হি হ্যাজ বিন, হির পরে কি বসে, হ্যাজ বিন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। হি হ্যাজ বিন সিক ফর এ লং টাইম, হি হ্যাজ বিন সিক ফর এ লং টাইম। এই যে দেখো হ্যাজ বিন হচ্ছে হেল্পিং ভার্ব, এখানে সিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ফর এ লং টাইম, দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ। আচ্ছা, ইটের পরে কি বসে এবার, ইটের পরে ইজ বসে, ইট ইজ, ইট হ্যাজ বিন। এখন ইটের পরে কি তাহলে হ্যাভ বলা যাবে? না, ইটের পরে হ্যাভ বলা যাবে না। ইটের পরে এম বলা যাবে? না। ইটের পরে আর বলা যাবে? না। এই যে এজন্যই আমরা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি যে ইটের পরে ইজ বসে, ইটের পরে হ্যাজ বসে, ইটের পরে হ্যাজ বিন বসে। দেখো কোনটার পরে কোনটা বসে আমরা কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে, যেমন ইট ইজ নিউ, এটা নতুন। এই যে ইট ইজ নিউ, এখানে অ্যাপোস্ট্রফিস মানে অর্থাৎ ইজকে আমরা আইকে এখানে ই করে দিই, সাইলেন্ট করে দিয়েছি অ্যাপোস্ট্রফি কমা দিয়ে। তার মানে এটার সঠিক উচ্চারণ যদি বলা যায় তাহলে বলবে ইটস নিউ, ইটস নিউ, ইটস নিউ। এটা অনেক উষ্ণ হয়ে উঠেছে। ইট হ্যাজ বিন বিকাম মাস ওয়ার্মার, ইট হ্যাজ বিন বিকাম মাস ওয়ার্মার। এখানে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, বিকাম হচ্ছে মেইন ভার্ব। এই বিকাম ভার্ব, মাস ওয়ার্মার, এটা অনেক। তাহলে এভাবে কিন্তু ইট হ্যাজ বিকাম মাস ওয়ার্মার, ইট হ্যাজ বিকাম মাস ওয়ার্মার, ইট হ্যাজ বিকাম মাস ওয়ার্মার। এভাবে কিন্তু বারবার বলার মাধ্যমে নিজেকে আরও কী করতে হবে, স্পন্টেনিয়াসলি স্পিকিংয়ের দিকে যেতে হবে। রবিবার থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে। এই যে দেখো হ্যাভ বিন, হ্যাজ বিন হচ্ছে হেল্পিং ভার্ব এবং রেইন হচ্ছে মেইন ভার্ব এবং রেইনের সাথে আইএনজি, রেইনিং সিন্স মানডে। তাহলে আমরা এখন আরেকটা নিয়ম আমি একটু মুখে মুখে বলে রাখি, এটা নিয়ে আমাদের সামনে আলোচনা আসবে। অবশ্য আমাদের ক্লাসের সাথে লেগে থাকতে হবে। সিন্স কোথায় বসে? নির্দিষ্ট সময়, যেমন সানডে, মানডে, টুয়েসডে, 10 AM, যদি নির্দিষ্ট সময় থাকে। কিবার থেকে বৃষ্টি। আর ফর কোথায় বসে? অনির্দিষ্ট টাইম। যেমন মনে করো রবিবার, এখানে যদি বলি 2 ঘন্টা, এখন কোন 2 ঘন্টা? যদি 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে তখন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তার মানে ফর 2 আওয়ার্স, এই 2 ঘন্টা কি সকাল 10টা থেকে 12টা, 12টা থেকে 3টা, নাকি 3টা থেকে 5টা? এটা কিন্তু নির্দিষ্ট না। বাট যদি বলি সকাল 10টা থেকে বৃষ্টি হচ্ছে তখন নেবে সিন্স 10 AM। আমরা কিন্তু এখানে একটা রুলস জেনে নিলাম। তো যাই হোক, এটা কিন্তু আগে কথা হচ্ছে যে বেসিকটা মানে মাথার মধ্যে নিতে হবে, বাদ বাকিটা কিন্তু তুমি ইজিলি তখন বুঝতে পারবে। আর যদি তোমার কোশ্চেন থাকে অবশ্যই, তো আমরা কিন্তু আজীবন তোমাকে মেম্বারশিপ দিচ্ছি আমাদের ল্যাঙ্গুয়েজ স্পিকিং যে ক্লাব আছে সেটিতে। সুতরাং তুমি কিন্তু এখানে তোমার যে কোনো মতামত শেয়ার করতে পারবে। শি, ইজ, হ্যাজ এবং হ্যাজ বিন। সে এই যে এই শি এর পরে কী বসে? ইজ, ওই আগের কথা হি বা শি, এরপরে ইজ, হ্যাজ এবং হ্যাজ বিন বসে। সে কাঁদছে, এ দেখো শি ইজ ক্রাইং, শি ইজ ক্রাইং। এটা কিন্তু আরও যদি সুন্দর করে উচ্চারণ করা যায় তাহলে এরকম হবে, শি ইজ ক্রাইং, শি ইজ ক্রাইং। তো যাই হোক, আমরা কিন্তু পরে সে বাইরে গেছে, হি হ্যাজ গন আউট। এই হ্যাভেজের পরে দেখুন শি হ্যাজ গন আউট। যখন মেয়ে হয় তখন কিন্তু শি ব্যবহার করি, মেয়ে বা ফিমেল বাচক কিছু। তিনি এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। শি হ্যাজ বিন ভেরি বিজি দিস ওয়ার্ক। তার মানে শি হ্যাজ বিন ভেরি বিজি দিস ওয়ার্ক, এই সপ্তাহে সে খুব ব্যস্ত থাকবে। এবার আমরা পাস্ট টেন্সে কী কী ভার্ব ব্যবহার করি? আইয়ের পরে ওয়াজ, আইয়ের পরে সাধারণত আমরা ওয়াজ ব্যবহার করি, হ্যাড ব্যবহার করি এবং হ্যাড বিন ব্যবহার করি। ইউর পরে ওয়ার, হ্যাড এবং হ্যাড বিন ব্যবহার করি। উইর পরে ওয়ার, হ্যাড এবং হ্যাড বিন ব্যবহার করি। উই ওয়ার, উই হ্যাড বিন। দে ওয়ার, দে হ্যাড বিন। শি ওয়াজ, হি হ্যাড বা হি হ্যাড বিন। হি আর শি একই কথা। ইট ওয়াজ, ইট হ্যাড এবং ইট হ্যাড বিন। এই যে এখানে আই,
ওয়াজ, আই হ্যাড এবং আই হ্যাড বিন, এইগুলো নিয়েই অনেকের মধ্যে কনফিউশন থাকে যে ইটের পরে ওয়াজ হবে, ইটের পরে হ্যাড হবে এবং ইটের পরে হ্যাড বিন হবে। তো যাই হোক, এগুলো একটু ভালো করে বারবার পড়ার মধ্যে দিয়ে মনে রাখতে হবে। আর ফিউচারে আমরা এখানে আমরা কিন্তু সবগুলোই উইল দেখিয়েছি, অর্থাৎ তুমি এটাকে না পড়েও মুখস্থ রাখতে পারবে যে আইয়ের পরে উইল। বর্তমানে সারা ইন্টারন্যাশনাল যে লার্নিং পদ্ধতি আছে সেখানে আমরা কিন্তু সব জায়গায় উইল, উইল, দে উইল, হি উইল, শি উইল, ইট উইল, আমরা সব জায়গায় উইল ব্যবহার করি। তো যাই হোক, এখানে এম থেকেই আমরা খুব অনেক সময় আমাদের প্রবলেম হয়, এম অর্থ হই, যেমন এমকে শুধুমাত্র আইয়ের সাথে ব্যবহার করা হয়। এই যে এটা একটা ফিক্সড, আই অ্যাম হ্যাপি, এমকে শুধুমাত্র আইয়ের সাথে ব্যবহার হয়। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। ইজ অর্থ হয়। ইজ সাধারণত দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে, যদি কেউ আমাদের দেখো এই কোর্স ম্যাটেরিয়ালটাও যদি সুন্দর করে বারবার পড়ো তাহলে কিন্তু তোমাদের মাথায় ইজিলি এসে যাবে যে হুমায়ুন স্যার যে কোর্স ম্যাটেরিয়ালটা দিয়েছে এটা পরেও কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব। ইজ অর্থ হয়, যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ, এবং যে কোনো নামটা হচ্ছে যেমন মনে করো রহিম, করিম, লিজা বা মিতা, সবগুলোর পরে কি হয়, ইজ হয়। এই যে এদের পরে ইজ ব্যবহার করা হয়, এটা নতুন, ইট ইজ নিউ। দেখো ইটের পরে ইজ ব্যবহার করা হয়, সে কাঁদছে, শি ইজ ক্রাইং, সে কাঁদছে। আর ব্যবহার কোথায়, যেমন উই, দে, ইউ, এগুলোর পরে আর ব্যবহার করা হয়। আমরা খুশি, উই আর হ্যাপি, আমরা খুশি। তুমি দেরি করেছো, ইউ আর লেট, তুমি দেরি করেছো। তারা ক্লাসে আছে, দে আর ইন দ্য ক্লাস, তারা ক্লাসে আছে। তারা বই পড়ছে, দে আর রিডিং বুক, তারা বই পড়ছে। দেখো দের পরে আর, মানে মজার পড়া আসলেই খুবই। আর বিশেষ করে হচ্ছে যে যখন এগুলো পড়া যায় তখন কিন্তু মানে ইন্টারেস্ট আছে। যদি এখানে দেখো ওয়াজ, যেমন এই ওয়াজটা কোথায়, যেমন আই ওয়াজ, হি ওয়াজ, দে ওয়াজ, এই দেখো আই, হি, শি, ইট, যে কোনো নামের পরে ওয়াজ বসে। যেমন আমি ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড। দেখো সে চা বানাচ্ছিল, শি ওয়াজ মেকিং টি। ওয়ার, এইবার প্লুরালে ওয়ার বসে, উই, দে, ইউ, এগুলোর সাথে ওয়ার বসে। যেমন উই অল ওয়ার টায়ার্ড, তারা ঘাসের উপর শুয়ে ছিল। দে ওয়ার লাইং অন দ্য গ্রাস। তো যাই হোক, উইল এখানে উইলটা এখন কি যদি বলা যায়, উইলের অর্থ কি? আমরা তো এম অর্থ হই, ইজ অর্থ হয়, এগুলোর অর্থ জেনেছি, হ্যাভ অর্থ আছে। তাহলে উইল অর্থ বেন, শুধুমাত্র ফিউচার টেন্সে উইল বসে, আইয়ের পরে। এখানে দেখো একটা মজার কথা হচ্ছে যে শ্যাল নিয়ে এখন আর আমাদের মাথায় কোনো প্যারা নাই, শ্যাল কোথায় ব্যবহার করবে এটা নিয়ে ঝামেলা নাই, শুধুমাত্র সব জায়গায় আমরা এখন উইল লিখতে পারবো। আইয়ের পরে, ইউর পরে, উইর পরে, দের পরে, শির পরে, হির পরে, নেমের পরে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, উই উইল ডু, আমরা করব, আমরা করব আওয়ার বেস্ট, সর্বোচ্চ। এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই যে ভার্বগুলো যারা না পারবা বা কোন ভার্বগুলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করি, এগুলো যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টস করবো। আমরা যে দৈনন্দিন জীবনে যে ভার্বগুলো ব্যবহার করি এগুলো আমি অবশ্যই তোমাদেরকে শিট আকারে দিয়ে দেবো। তো উই উইল ডু আওয়ার বেস্ট, উই উইল ট্রাই, আমরা চেষ্টা করব। উই উইল লিসেন, আমরা শুনবো। উই উইল গো, আমরা যাব। উই উইল ডু, আমরা করব। উই উইল সি, আমরা দেখব। এই যে এরকম কিন্তু অনেক শব্দ তোমরা তৈরি করার চেষ্টা করবা। তো যাই হোক, পরবর্তীতে তুমি একদিন সফল হবে। দেখো ইউ উইল সাকসেস ওয়ান ডে, একদিন তুমি সফল হবে। এখানে কিন্তু আমরা এটাকে কি করতে পারি, অবশ্যই আমরা এটাকে ব্যবহার করতে পারি। যে তারপর হচ্ছে আমি আসি না, এখন এখানে একটা কথা মাথায় রাখতে হবে, ডু কোথায় ব্যবহার করা হয়, অনেকে প্রশ্ন করতে পারো। ডু কিন্তু আইয়ের পরে, ইউর পরে, উইর পরে, দের পরে। অর্থাৎ যেখানে আমরা ওই যে একটা নিয়ম পড়েছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস হয়। যেমন আমরা বলি কি, আই গো, আমি যাই, ইউ গো, তুমি যাও, হি, এইখানে একটা ঝামেলা যে মাথায় রাখতে হবে, আই গো হয় কিন্তু যখন সে যায় তখন হবে হি গোস কিংবা শি গোস। যদি একটা মেয়ে যায় তখন হবে শি গোস, আর যদি একটা ছেলে যায় তখন হবে হি গোস। আর যদি আমি যাই, আই গো। মিতা যায়, মিতা একটা নাম, মিতা গোস, মিতা যায়, মিতা গোস। কিন্তু যদি মিতা এবং রিতা যায়, মিতা অ্যান্ড রিতা গো। তার মানে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস হয়। ঠিক এই যে এইখানেই ডাজ নট হয়, যেখানে এস বাই এস। যেমন মিতা ডাজ নট গো, মিতা যায় না। হি ডাজ নট গো, সে যায় না। শি ডাজ নট গো, সে যায় না। এখন তার মানে এছাড়া বাকি সব জায়গায় ডো নট। যেমন আই ডো নট কাম, আমি আসবো না। তারা রাতে কাজ করে না, দে ডোন্ট ওয়ার্ক অ্যাট নাইট, তারা রাতে কাজ করে না। এই যে ডাজ,
হি একটা, হি মানে কয়জন বোঝায়? একজন। হি একটা ছেলে, সি কয়জন? সিও হয়তো একজন, একটা। ইট কয়টা? ইট দ্বারাও একটা বোঝায়। ইহা নেম, যে কোনো একটা নাম। এগুলোর ক্ষেত্রে ডাজ ব্যবহার করতে হবে নেগেটিভের সময়। এটা ইভেন আমি দেখেছি, এটা কিন্তু অর্থাৎ অধিকাংশ লোকেই যারা স্মার্টলি স্পিকিং করতে চায় তারাও মাঝে মাঝে এখানে ভুল করে ফেলে। সো ইউ শুড বি কেয়ারফুল। এখানে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে যে এই যে হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। এইবার কোশ্চেন করার সময় কিন্তু এই যে ডাজ আনিসুল লাভ মি, এই যে আনিসুল কি আমাকে ভালোবাসে, এই যে দেখো কোশ্চেন করার সময় কিন্তু যেখানে তারপর এইগুলোর ক্ষেত্রে বিশেষ করে হি, সি, ইট আর যে কোনো নামের সময় কোশ্চেন করার ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে অবশ্যই ডাজ ব্যবহার করতে হবে। ডিড, এই ডিডের ব্যবহার, ডিড আমরা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের একটাই হেল্পিং ভার্ব ডিড, সো আমরা এই ডিডটা আইয়ের ক্ষেত্রে, ইউর ক্ষেত্রে, উইর ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। গত ক্লাসে বলেছিলাম যে যার ছেলে মেয়ে 2 জন কিংবা 3 জন, তখন আমাদের ভাবতে হবে যে কোনটা কোথায় ব্যবহার করবো। বাট যখন একটা হয় তখন আইয়ের ক্ষেত্রেও ডিড, দের ক্ষেত্রেও ডিড, উইর ক্ষেত্রেও ডিড, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। যেমন তারা গতকালকে পড়াশোনা করেনি, তখন একটু তাহলে এইটা হবে পাস্ট ইনডিফিনিট, তার মানে দে ডিড নট স্টাডি, দে ডিড নট স্টাডি ওয়েল স্টাডি। তো যাই হোক, আমরা কিন্তু এগুলো আবার দেখবো সে বইটি, সে কি বইটি কিনেছিল। এই যে দেখো গত কোশ্চেনটা মানে আগের একটা কোশ্চেন, তার মানে ডিড বা তুমি কি বইটি কিনছো, ডিড ইউ বাই দ্য বুক, তুমি কি বইটি কিনছো। আর যদি সে বইটি কিনেছিল, ডিড হি বাই দ্য বুক। বা সে কি, মেয়েটি কি বইটি কিনছিল, ডিড দ্য গার্ল বাই দ্য বুক। এভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করা যায়। একটা সেন্টেন্সের বেসিক যদি মাথায় অন্ততপক্ষে নেওয়া যায়, একটা সেন্টেন্সের বেসিক, ওই একটা সেন্টেন্স দিয়েও কিন্তু আমরা আমাদের প্রায় অনেক কথাই বলে ফেলতে পারবো। হ্যাভ, যেমন এই হ্যাভের ব্যবহারে আমরা কিন্তু যেমন ওই যে একটু আগেও বলেছি যে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ কাউ। এই যে তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন, হ্যাজ। এই হ্যাজও কিন্তু এই যে এইখানে একটু মাথায় রাখতে হবে যে তার হ্যাজ কোথায় বসে, হির পরে হ্যাজ বসে, শির পরে হ্যাজ বসে, ইটের পরে হ্যাজ বসে, যে কোনো নামের পরে হ্যাজ বসে। ঠিক আছে, যেমন তার নীল বর্ণের চোখ আছে, শি হ্যাজ ব্লু আইস, শি হ্যাজ ব্লু আইস। এই যে দেখো শির পরে হ্যাজ বসছে, ব্লু আইস, তার নীল বর্ণের চোখ আছে। এভাবে তুমি আরও অনেক বানাতে পারো। সে কি আবার ব্যর্থ হয়েছে, হ্যাজ হি ফেইল্ড অ্যাগেইন, হ্যাজ হি ফেইল্ড অ্যাগেইন। কোশ্চেন আমরা দুইভাবে প্রশ্ন করতে পারি হেল্পিং ভার্ব দ্বারা। আমরা কিন্তু এখানে দেখিয়েছি যে দেখো হেল্পিং দ্বারার সাথে সাথে কীভাবে নেগেটিভ করা যায়, কীভাবে কোশ্চেন করা যায়, কীভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। এবার দেখো হ্যাডের ব্যবহার, আইয়ের পরে হ্যাড, হ্যাড কিন্তু একটাই, সুতরাং হ্যাড সবার ক্ষেত্রেই বসবে। আই হ্যাড, ইউ হ্যাড, শি হ্যাড, দে হ্যাড, হি হ্যাড, যে কোনো নামের পরে হ্যাড। আমার একটি ভালো ধারণা ছিল, আই হ্যাড এ গুড আইডিয়া, এখানে হ্যাডটা কিন্তু মেইন ভার্ব, বিকজ অফ এখানে আর কোনো ভার্ব নাই। তাহলে আই হ্যাড এ গুড আইডিয়া, আমার একটি ভালো ধারণা ছিল। যেমন আমার একটা গরু ছিল এক সময়, আই হ্যাড এ কা ওয়ান ডে, মানে এই যে এরকম যে সেন্টেন্সগুলো ব্যবহার করবো হ্যাডের সময়। তুমি লিখেছিলে ইউ হ্যাড রিটেন, ইউ হ্যাড রিটেন, এখন তুমি এই সেন্টেন্সটা চাইলে বড় করতে পারবে, ইউ হ্যাড রিটেন মি, তুমি আমাকে লিখেছিলে, ইউ হ্যাড রিটেন মি এ লেটার, তুমি আমাকে একটা চিঠি লিখেছিলে। তো যাই হোক, বেসিকটা আমরা কিন্তু অবশ্যই গুরুত্ব দিচ্ছি। ক্যানের ব্যবহার, এই যে কালকে যেটা একটু গত ক্লাসে অর্থাৎ যে বলেছিলাম যে আমরা ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। সুতরাং মডাল অক্সিলারি ভার্বের অর্থটাকে দেখো, অর্থ পড়লে কিন্তু সেন্টেন্স বানানো তোমার কাছে সোজা। আইয়ের পরে ক্যান, ইউর পরে ক্যান, দির পরে ক্যান, হির পরে, এই মডাল অক্সিলারি ভার্ব সব কিছুর পরেই মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা যায়। তুমি কি আসতে পারবে, দেখো ক্যান ইউ কাম, কোশ্চেন করেছি আমরা। এই যে এটা কিন্তু হেল্পিং ভার্ব, এক ধরনের মডাল অক্সিলারি মানে মডাল হেল্পিং ভার্ব, এটা দিয়েও কোশ্চেন করা যায়, ক্যান ইউ কাম, তুমি কি আসতে পারবে। তবে বিশেষভাবে মনে রাখতে হবে যে মডাল অক্সিলারি ভার্বের পরে কখনো ভার্বের সাথে এস বাই এস, আইএনজি কিংবা ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। একমাত্র মনে রাখতে হবে যে মডাল অক্সিলারি ভার্বের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্যান ইউ কাম, ক্যান ইউ গো, তুমি কি আসতে পারবে, তুমি কি যেতে পারবে। আই ক্যান প্লে টেনিস, আমি টেনিস খেলতে পারি। এই যে আমি আবার বলছি যে কুডো সব জায়গায় মডাল অক্সিলারি ভার্বগুলো মানে যে কোনো সাবজেক্টের পরে ব্যবহার করা যাবে, আইয়ের পরে, ইউর পরে, উইর পরে, দের পরে, হির পরে, শির পরে, ইটের পরে, যে কোনো নামের পরে। যেমন তিনি ইংরেজি বলতে পারেন, হি কুড স্পিক ইংলিশ, হি কুড স্পিক ইংলিশ। এখানে কিন্তু আমাদের কোনো মানে ভাবতেই হচ্ছে না। আমরা দেখো ক্যানকে যে ইউ মে গো, তুমি যেতে পারো, ইউ মে গো। এই যে
মানে তুমি যেতে পারো। অনেক সময় কেউ আমাকে যদি জিজ্ঞেস করে আজকে কি স্যার ক্লাস নেবেন, তখন আমরা এরকম সময় বলি যে দেখি মানে এটার মধ্যে একটা সন্দেহ থাকে। তখন এরকম হতে পারে যে আই মে টেক দ্য ক্লাস, আই মে টেক দ্য ক্লাস। এটা কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে অনেক কাজে লাগে, বিশেষ করে মোডাল অক্সিলারি ভার্ব। যেমন বৃষ্টি হতে পারে, অনেক সময় আমরা আকাশ দেখে বলি না যে হ্যাঁ মনে হয় আসতে পারে বৃষ্টি, তার মানে ইট মে রেইন, ইট মে রেইন। দেখো মেয়ের পরে কিন্তু একবারে মেন ভার্ব, কোনো চেঞ্জ হয় নাই এবং কোনো পরিবর্তন হয় নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি কি আসতে পারি, দেখো মে আই কাম ইন, মে আই কাম ইন। এই যে এখানে কিন্তু একবার ইজি, তার মানে মোডাল অক্সিলারি ভার্ব আমাদের স্পিকিংয়ের 20% স্পিকিং কভার করে। 20% আমাদের 100 স্পিকিংয়ের এই মোডাল অক্সিলারি ভার্ব। যেমন সে আসতে পারে, এই যে দেখো শি মাইট কাম, একবারে মেইন ভার্ব বসিয়ে দিয়েছি আমরা, শি মাইট কাম। আর একটা কথা কিন্তু আমি বারবার বলছি যে মোডাল অক্সিলারি ভার্ব কিন্তু সবার ক্ষেত্রেই ব্যবহার করা যায়। আয়ের পরে, ইর পরে, দির পরে। যেমন ইটের পরে ইট মাইট রেইন টুমোরো, কাল বৃষ্টি হতে পারে, ইট মাইট রেইন টুমোরো, ইট মাইট রেইন টুমোরো। এরকম কিন্তু বারবার বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। মাস্ট এর ব্যবহার সকল ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। ওই যে এই কথাটা কিন্তু আবার এখানে লিখে দেওয়া হয়েছে, তোমাকে যেতেই হবে, ইউ মাস্ট গো। এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে। উই মাস্ট লিভ আর্লি, আমাদের তাড়াতাড়ি, উই মাস্ট লিভ, আমাদের ত্যাগ করতে হবে, আর্লি, তাড়াতাড়ি। এই আর্লিটা এখানে অ্যাডভার্ব। এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে যে উই সাবজেক্ট, মাস্ট হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, লিভ হচ্ছে মেইন ভার্ব, আর আর্লি হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং উই মাস্ট লিভ আর্লি, উই মাস্ট লিভ আর্লি। এরকম কিন্তু সেন্টেন্সগুলো মাথার মধ্যে রাখতে হবে, ভাবতে হবে। সেন্টেন্সগুলো পড়ার সাথে সাথে, বিশেষ করে এই ক্লাসটি যদি বারবার তোমরা যদি শোনো, তাহলেও কিন্তু তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। বিশেষ করে উই আর লার্নিং বাই লিসেনিং, এই কথাটা মনে রাখতে হবে যে আমরা শিখি কী দিয়ে, আমরা শিখি কিন্তু শোনার মাধ্যমে। দেখো বাচ্চারা যখন শিখে তখন কিন্তু তারা শুনতে শুনতে শিখে। তাদেরকে হাতে কি আমরা বই তুলে দিই, তাদের হাতে কি আমরা তাদের ধরে ধরে কি আমরা স্বরে অস্বরে ক খ এবিসিডি পড়াই? না। একটা বাচ্চা যখন দেখো 3-4 বছর পর্যন্ত শিখে, সবই তো লিসেনিং। সো লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের লিসেনিংও কোর্সে আসবে, তো এলএস অনলাইন স্কুল অলওয়েজ এক্সেপশনাল, এবং যে আমরা আসলে লিসেনিংয়ের মাধ্যমে আমরা শেখাতে পারি তারও কিছু ব্যতিক্রমধর্মী আমরা নিয়ে আসবো। চলুন আবারও একটি বাক্যের মাধ্যমে 12টি টেন্সকে আয়ত্ত করে ফেলি, 12 টেন্সেস ইন ইংলিশ। দেখো আই ডু, আমি করি, আই অ্যাম ডুইং, আমি করছি, আই হ্যাভ ডান, আমি করিয়াছিলাম, আই হ্যাভ বিন ডুইং, আমি করতেছিলাম। আবার পাস্ট ইনডিফিনিট, আই ডিড, আই ওয়াজ ডুইং, আই হ্যাড ডান, আই হ্যাড বিন ডুইং। তারপর হচ্ছে আই উইল ডু, আমি করব, আই উইল বি ডুইং, আমি করতে থাকবো, আই উইল হ্যাভ ডান, আমি করিয়ে থাকবো, আই উইল হ্যাভ বিন ডান, আমি করব। এইভাবে তোমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করবে আশা করি। যাই হোক, আজকে আমরা আমাদের এই ক্লাসটি, এই 5ম ক্লাসটি শেষ করছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এই যে এখানে যে 12টা সেন্টেন্স দেখিয়েছি, এইভাবে আই ডু বাদ দিয়ে তুমি কাম, রিড, গো, এগুলো দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করবে আশা করি। এবং আমাদের যে গ্রুপ, সেখানে অবশ্যই এই তোমার এক্সাম্পল এবং তোমার ভয়েস অবশ্যই দিতে ভুলবে না। থ্যাঙ্কস এভরিবডি, কিপ দ্য অ্যাটেনশন ইন আওয়ার ELS অনলাইন স্কুল।